সারা দেশে এখন আলোচনার একটাই বিষয় মতিউর রহমান। আর এই মতিউর রহমানের যে সম্পদ গণমাধ্যমে উঠে এসেছে তাও রীতিমতো বিস্ময়ের জন্ম দিয়েছে। সবচেয়ে বড় বিষয়, তিনি যে সম্পদ অর্জন করেছেন তার বড় অংশই পুঁজিবাজার থেকে। একজন সরকারি কর্মকর্তা হিসাবে, একজন এনবিআর উচ্চপদস্থ কর্মকর্তা হিসাবে তিনি যে প্রক্রিয়ায় পুঁজিবাজার থেকে শত শত কোটি টাকা তুলেছেন বা মুনাফা করেছেন, এবং যে বিলাসী জীবন, সারা দেশে তার যে অঢেল সম্পদের তথ্য আমরা পাচ্ছি, তাতে রীতিমতো বিস্ময়ের জন্ম দিচ্ছে। আমাদের অর্থ মন্ত্রণালয়, এনবিআরের নিজস্ব গোয়েন্দা সেল আছে, এমনকি পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনও এগুলো দেখার বিষয়, কিন্তু কেউ কখনোই কোনো বিষয় দেখেনি। বরঞ্চ মতিউর রহমানকে আজকে যখন ওএসডি করা হলো গণমাধ্যমে সংবাদ আসার পরে, এই মতিউর রহমানকে কি পুরস্কার হিসাবে পুঁজিবাজারের থেকে শত শত কোটি টাকা প্লেসমেন্ট শেয়ার, সেই কথাটি বলবো মতিউর রহমান কিভাবে প্লেসমেন্ট শেয়ারের নামে শত শত কোটি টাকা তুলেছেন। তার আগে বলি, অর্থ মন্ত্রণালয় তাকে পুরস্কার হিসাবে রাষ্ট্রের সবচেয়ে বড় যে রাষ্ট্রায়ত্ত ব্যাংক সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য করেছেন। কারা করেছেন, কবে করেছেন? যে অর্থ মন্ত্রণালয়ের অধীনে চাকরি করেন এনবিআরের এই কর্মকর্তারা, সেই অর্থ মন্ত্রণালয়েরই যে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ আছে তার সচিব 22 সালের 1 ফেব্রুয়ারি তাকে সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য করে ফেলেন। সেই সময় আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যে সচিব ছিলেন শেখ সলিমুল্লাহ, তিনি কদিন আগে রিটায়ারমেন্টে গিয়েছেন। তার আমলেই তাকে নিয়োগ দেওয়া হয়। এবং মজার বিষয়, আজকে যিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর, তিনি সেই সময় এই অর্থ মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশের হয়তো গণমাধ্যমে সংবাদ আসার পরে এই বিষয়গুলো নিয়ে সরকার সিদ্ধান্ত নেয়, সরকারের সংস্থাগুলো নড়ে চড়ে বসে। প্রশ্ন হচ্ছে, এতদিন ধরে কেউ কেন কোনো বিষয় জানলো না? বলছিলাম যে পুঁজিবাজার থেকে যে শত শত কোটি টাকা তুলেছেন, এর জন্য তিনি নিজের নামে 2-3টি বিও অ্যাকাউন্ট করেছেন, তার স্ত্রীর নামে করেছেন, তার দুই স্ত্রীর নামেই করা আছে, ছেলের নামে আছে, মেয়ের নামে আছে, সবার নামে তিনি তার বোনের নামে অ্যাকাউন্ট করে শত শত কোটি টাকা কামিয়েছেন। কিভাবে, সেটি একটু বলছি। এই প্লেসমেন্ট শেয়ার বাণিজ্যটা কতভাবে করেছেন মতিউর রহমান, তার একটি তথ্য দৈনিক সমকালে প্রকাশ করেছে। সেখানে বলা হচ্ছে যে তিনি প্লেসমেন্ট শেয়ার যেগুলো নিয়েছেন, একমি পেস্টিসাইড থেকে 38 লাখ, অনিক ট্রিমস থেকে 53 লাখ, অ্যাসোসিয়েট অক্সিজেন থেকে 10 লাখ, বারাকা পতঙ্গা পাওয়ার থেকে 75,000, সিএনএ টেক্স থেকে নিয়েছেন 10 লাখ, ডোমিনেস স্টিল থেকে 15,80,000, ই জেনারেশন থেকে 50,000, ফরচুন শুজ থেকে 43 লাখ, কট্টলি থেকে 21 লাখ, লুভরেপ থেকে 8 লাখ, মামুন অ্যাগ্রো থেকে 37,87,000, এমএল ডাইং থেকে 16 লাখ, রিংশাইন থেকে 10 লাখ, এসকে ট্রিমস থেকে 90 লাখ, ট্রেকনো ডাক্স থেকে 1.5 লাখ, ওয়েব কোস্ট থেকে 13,97,000 শেয়ার নিয়েছেন। তিনি স্পেসিফিক ডেনিম এবং সিলভা ফার্মারও কিছু শেয়ার তার আছে। প্লেসমেন্ট শেয়ার কেনাটা অবৈধ না, এটি বৈধ। কিন্তু তিনি যে প্রভাব খাটিয়ে করেছেন তার প্রমাণ আছে এই প্রতিবেদনে। সেটি কি, তার আগে একটু আপনাদেরকে বলে নিই প্লেসমেন্ট শেয়ার বাণিজ্যটা কি। সেটি হচ্ছে যে, ধরুন আমার কোনো কোম্পানি আমার ব্যবসা বাণিজ্য করছে, আমি এখানে আরও বেশি সম্প্রসারণ করার জন্য আমার অর্থ দরকার। সেই অর্থটা আমি ব্যাংক থেকে ঋণ না নিয়ে আমার শেয়ারটা আমি পুঁজিবাজারে আমার কোম্পানিটা তালিকাভুক্ত করব। তালিকাভুক্ত করতে গেলে কোম্পানিটাকে 3 বছর মুনাফায় থাকতে হয় এবং এটি আর্থিক স্বচ্ছতা থাকতে হয়। পুঁজিবাজারে তালিকাভুক্ত করার সময় আমার আর্থিক ঘাটতি থাকলে আমি যে শেয়ারটা আমি বাজারে ছাড়বো, তার আগে কিছু শেয়ার আমি প্রাইভেট প্লেসমেন্ট করে আমার পরিচিত মানুষজনদের কাছে বা ব্যবসায়ীদের কাছে আমি তো বিক্রি করছি, তার বিপরীতে আমি একটা টাকা পাবো। এই প্লেসমেন্ট শেয়ার কিন্তু এতটাই লাভজনক যে আপনি এই যে টাকায় নিচ্ছেন সেটা হচ্ছে পুঁজিবাজারে অভিহিত দর, যেটা বলে প্রাথমিক আইপিও করার সময় যে শেয়ারটার মূল্য থাকে, তখন 10 টাকা, আপনি হয়তো 9 টাকা বা আপনি 8 টাকা বা 8.5 টাকা বা আপনি 10 টাকা দিয়েই কিনলেন। অর্থাৎ এই শেয়ারটা কদিন পরে যখন তালিকাভুক্ত হবে তখন আপনি নিঃসন্দেহে এটা আপনি 15 টাকা, 20 টাকা, 30 টাকা, 50 টাকায় বিক্রি করতে পারবেন। তার মানে প্লেসমেন্ট শেয়ার কেনা মানেই আপনি যে মালিকপক্ষ তালিকাভুক্ত হতে যাচ্ছে তার কোম্পানিকে তালিকাভুক্ত করছে, সেই তালিকাভুক্তির যে দর, সর্বনিম্ন দরে আপনি শেয়ারটা পাচ্ছেন। বাজারে যখন দর বাড়বে তখন আপনি বিপুল অঙ্কের মুনাফা করবেন। এটি নিজে মুখেই স্বীকার করেছেন যে ফরচুন শুজ নামে একটি কোম্পানিতে তিনি 14 কোটি টাকা মুনাফা পেয়েছেন। তার কথা হলো, নিজে মুখে বলছেন 8 টাকায় শেয়ারটা কিনেছিলেন এবং তিনি এটা বিক্রি করেছেন 54 টাকায়। এইভাবে তিনি 14 কোটি টাকা কামিয়েছেন।
এটি আমরা জেনেছি তার মুখে। তিনি শুধু যে শেয়ার বাজারে ব্যবসায়ী সেটি না, সরকারের বৈধ। এখানে বিনিয়োগ করলে এনবিআর থেকে বা আমাদের আয়কর রিটার্ন যখন দাখিল করবেন তখন আপনি ছাড় পাবেন, এটিও ঠিক আছে। কিন্তু তিনি যে কায়দায় বিনিয়োগ করেছেন তার পুরোটাই হচ্ছে শেয়ার বাজারে কারসাজি, শেয়ার বাজারে জালিয়াতি। কোনো কোম্পানিকে দর বাড়ানোর জন্য ভেতর থেকে যারা কলকাঠি নাড়েন, সেই কলকাঠি নাড়াদের একজন হচ্ছেন এই মতিউর রহমান। আমরা আবারও বলছি যে মতিউর রহমানের যে প্লেসমেন্ট শেয়ার বাণিজ্যের মধ্য দিয়ে তিনি যে শত শত কোটি টাকা কামিয়েছেন, কাদের নামে? তার নিজের নামে আছে, তার দুই স্ত্রীর নামে আছে, তার ছেলের নামে আছে, মেয়ের নামে আছে বলে তারা বিলাসী জীবনযাপন কিন্তু করতে পেরেছেন। আবারও ঘুরে একই প্রশ্ন, তাহলে এতদিন ধরে কেন জানলো না কোনো নিয়ন্ত্রক সংস্থা? এতগুলো সংস্থাগুলো তাহলে কি করলো? এখানে মতিউর রহমান যে কাজটি করেছেন, এই প্লেসমেন্ট বাণিজ্য করতে গিয়ে তিনি যে সরকারের আইন আছে সেটাকেও তিনি বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন। সেটি হচ্ছে পুঁজিবাজার হচ্ছে সেন্সিটিভ জিনিস। কোনো কোম্পানি তার বিনিয়োগ করলে, কোনো কোম্পানি তার শেয়ার বিক্রি করলে সেটা আগেই নিয়ন্ত্রক সংস্থার মাধ্যমে পুঁজিবাজারে জানাতে হয়। কিন্তু মতিউর রহমান প্রকাশ্যে বলছেন, সিলভা ফার্মা, সেদিন তিনি একটি বেসরকারি টেলিভিশনে সাক্ষাৎকার দিতে বলছেন যে আপনি যদি বেছে বেছে করেন তাহলে সিলভার ফার্মাতে যদি এখন বিনিয়োগ করেন, এই ওষুধ কোম্পানিটাতে এখন 16 টাকা শেয়ার আছে, এটি কিনলেই আপনি দ্বিগুণ তিনগুণে বিক্রি করতে পারবেন। এটি রীতিমতো পুঁজিবাজারের যে আইন আছে, গুজব প্রতিরোধকারী যে আইন আছে, সেটির লঙ্ঘন। কারণ আপনি এইভাবে কোনো শেয়ারের দাম বাড়বে আগে থেকে বলতে পারেন না, আর আপনি যখন একজন এনবিআর এর কর্মকর্তা। তাহলে আমরা বলছিলাম যে এই বক্তব্য দেওয়ার পরে সাথে সাথে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের উদ্যোগেই তার বিরুদ্ধে মামলা করা উচিত ছিল, তাকে গ্রেপ্তার করা হয়। কারণ অন্য ক্ষেত্রে আমরা দেখেছি যে এইরকম গুজব তৈরি করা হলে তাকে সুনির্দিষ্টভাবে আটক করা হয়। তাহলে কেন মতিউর রহমানের ব্যাপারে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কোনো কথা বলল না? সবচেয়ে বড় বিষয়, মতিউর রহমানের এই অঢেল সম্পদ নিয়ে যখন আমরা গণমাধ্যমে সংবাদ করছি, তখন আজকে পরিচালনা পর্ষদের বৈঠক চলছে সোনালী ব্যাংকের। সেই সোনালী ব্যাংকে যার কথা বলছিলাম যে 2022 সালের 1 ফেব্রুয়ারি শেখ সলিমুল্লাহ যখন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ছিলেন, কদিন আগে রিটায়ারমেন্টে গেছেন, তিনি তাকে পরিচালনা পর্ষদের সদস্য করেছেন সোনালী ব্যাংকের। তখন কিন্তু আমাদের গভর্নর তিনি আর্থিক এই অর্থ মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব ছিলেন, পরবর্তীতে গভর্নর হয়েছেন। সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের যে বৈঠক আজকে চলছে, সেখান থেকে হয়তো তাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত হতে পারে। ইতিমধ্যে আমরা যেটি জেনেছি যে সোনালী ব্যাংকের আজকের পরিচালনা পর্ষদের বৈঠকে মতিউর রহমান থাকতে পারবে না, তাকে ওএসডি করা হয়েছে কিছুক্ষণ আগেই। তাহলে দিন শেষে যেটি দাঁড়ালো, সোশ্যাল মিডিয়াতে ছাগল কাণ্ডের ছবি এলো, 15 লাখ টাকার ছাগল, তারপরে গণমাধ্যমে এই নিয়ে সংবাদ, মতিউর রহমানের অস্বীকার, তারপরে কিন্তু বেশ কয়েকদিন পদ্মার, মেঘনা, যমুনার পানি বয়ে গেছে, নিয়ন্ত্রক সংস্থাগুলো কিন্তু কিছুই করেনি। আমরা শুনেছি যে ইপ্তির কথা, যে ছাগল কাণ্ডে জড়িত ইপ্তি, সেই তার বাবার যে সন্তান, এত শত কোটি টাকার মালিকের সন্তান, তার নাকি তার মাকে নিয়ে কানাডায় চলে যাওয়ারও খবর আমরা পেয়েছি। জানি না মতিউর রহমান এই পরিস্থিতির মধ্যে কোন দিন দেশ ছেড়ে চলে যাবেন কিনা। কারণ ইতিপূর্বে যে ঘটনাগুলো আমরা দেখেছি, যাদের বিরুদ্ধে গণমাধ্যমে এরকম নিউজ এসেছে, তাদের বিরুদ্ধে দেখছি এই করতে করতে সিদ্ধান্ত নিতে নিতে কিন্তু তারা দেশ ছেড়ে চলে যায়। জনগণের যে টাকা লুটপাট করেন, শেয়ার বাজারের মতো একটি সেন্সিটিভ জায়গা থেকে উনি গুজব তৈরি করেন, এবং একইভাবে শেয়ারের দাম বাড়ানোর জন্য কারসাজি করেন। তিনি নিজে মুখে বলেছেন দুর্বল কোম্পানির যেগুলো আছে তাদের সমস্যাগুলো কি সেটা খতিয়ে দেখে মালিকপক্ষের সঙ্গে কথা বলে সেই শেয়ারটার দাম বাড়ানোর প্রক্রিয়া করে তিনি মুনাফা করেন। এটি রীতিমতোভাবে আইনের লঙ্ঘন যেটি করেছে, কিন্তু তারপরেও আমাদের মতিউর রহমানের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। অর্থাৎ আইন সবার জন্য হয়তো সমানভাবে প্রয়োগ হয় না, সে ব্যক্তি বিশেষেই প্রয়োগ হয়। তারই আরও একটু নজির দেখিয়ে গেলেন এই মতিউর রহমানের ক্ষেত্রে সকল নিয়ন্ত্রক সংস্থা।